আজকে ব্যারিস্টার রুমিন ফারহানা কপালে টিপ দিয়ে এসছেন। আমি আপনার একটু জায়গা থেকে একটু শুনবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী গুজব, অপতথ্য ছড়ানো, বনাম ভারতের পতাকা মারানো, সাবেক সামগ্রিক কর্মকর্তাদের কলকাতা, বিহার, উড়িষ্যা দখলের হুমকি, এগুলিকে আসলে আপনারা পুরোটা মিলে আপনারা কি দেখেন আর কি? আর ভারতীয় মিডিয়া সার্কাস তো আছেই। মানে আমার আফসোস হচ্ছে আমি একবারের জন্য দেখি নাই, কিন্তু এগুলি আমার কি বলে জানি টাইম লাইনে শুধু আসতে থাকে। এই জনৈক ময়ূক এই করেছেন, সেই করেছেন, লাভ দিয়েছেন, ঝাপ করেছেন। আমার কাছে শুধু মনে হয় যে আমাদের তো প্রত্যেকের রিমোট কন্ট্রোলে একটা অফ বাটন থাকে, খুঁজলেও পাওয়া যায়। মানে এটা দেখতে হবে কেন, মানে আমি বুঝি না। কিন্তু মানা ভাই, আপনি ভারতীয় পররাষ্ট্র সচিবের জায়গা থেকে যদি আপনি জিনিসটা একটু বলেন, বাংলাদেশ সফর এবং তার বক্তব্য। এটা বলে না যে যুদ্ধের ময়দানে হেরে যাওয়া সৈন্যদের দিয়ে আবার একটা উইনিং ব্যাটল করা যায় না। আমার কাছে মনে হয় ইন্ডিয়া তো চাণক্যের দেশ, তারা খুব বিব্রত আছে শেখ হাসিনাকে নিয়ে। তারা তো তাকে বের করে দিতে চেয়েছিল, কোথাও জায়গা দিতে পারে নাই, তাদের দেশে রাখতে পেরেছে। যদি শেখ হাসিনা বলতেন যে আমি যা দিয়েছি ওরা কোনদিন ভুলবে না, ভারত আসলে ভুলতে পারে না, এর জন্যই আমরা এত কিছু পেয়েছি। সেইটা ভেবে তাকে ফেরত দিতে পারছে না। কিন্তু আমি মনে করি না যে তারা মনে করে যে শেখ হাসিনাকে দিয়ে আমরা একটা উইনিং ব্যাটল করা যাবে, জিতে তারপর তাকে ক্ষমতায় বসানো যাবে, আগের সেই আরো সাম্রাজ্য ভারত ফিরে পাবে, এটা মনে হয় না। মানে যদি করেও দ্যাট ইজ শিয়ার স্টুপিডিটি। তারা একদম বুঝে করছেন কি করেনি তা আমি জানি না, কিন্তু এইটা ঠিক যে আমরা এইবার এই ঘটনার পরে আগরতলা সহ যা হলো তার জন্য আমরা গেছে এই 4 মাসের মধ্যে ইন্ডিয়ান সরকার যে এই গভর্নমেন্ট আগের মতো কখনো। কিন্তু মানে ভাই আমি তো দেখি যে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দী করে রেখেছে, তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিতেছে না। এবং আমি দেখি যে যখনই বাংলাদেশে কোনো কম্পিটেন্ট কোর্ট রায় দিবে, ভারত সরকার ফেরত দিবে শেখ হাসিনাকে এবং জেল খাটবে। এবং আমি তো শেখ হাসিনার প্রতি ভারত সরকারের প্রেম দেখি না তো আর। মানে উনি এখানে, এটা তো আওয়ামী লীগের প্রোপাগান্ডা যে উনি এখানে খুব ভালো আছে, ভালো নাই উনি এখানে। আমি আপনার কথাই সত্যি মনে করি, কিন্তু এই যে হাতে যদি একটা মোবাইল থাকে সেটা দিয়ে একটা ভিডিও মেসেজ পাঠানো, এটা কোনো বিষয় না। এটা সবাই ভিডিও মেসেজ পাঠাতে পারতেছে না তো, কোথায় ভিডিও মেসেজ পাঠাইছে? এগুলি অডিও মেসেজ, ভিডিওটা লাগায় রাখে। সরি অডিও বলতে ভুলেছে আমার, অডিও ওটি তো করতেই পারেন। আর ওইটা দিয়ে লন্ডনে প্রেস কনফারেন্স অ্যাড করছেন, বক্তৃতা করছেন, দিজ আর রটেন থিংস। এগুলো দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকারের সাথে তারা আগের সরকারের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে চায়। এইটা করা ছাড়া তাদের কাছে পথ কি আছে? আমরা সবসময় ভুল করেছি। আমি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই যে ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে, আমাদের কাছে ওদের দায় কম না। এক চিকেন নেক তাদের পুরো গাড়ি ভেঙে দিতে পারে, সেটা তারা বোঝে। এবং সেইটাতে আমরা যদি পুরো এন্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা না। সো পার্ট আমাদের কাছেও আছে। আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে, আমি জানি না ব্যারিস্টার ফারহানা কি বলবেন, আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে, এটা আমার মনে হয় না। মানে ইন্ডিয়ান সরকারের, মানে ময়ূক বিশ্বাসের দিয়া ইন্ডিয়ান সরকার, জানি না আমি। এটা যদি ধরেন এরকম হতো যে তাজউদ্দিনের ফ্যামিলিকে তারা আনতে চেষ্টা করছে, দ্যাট উড বি আ রিয়েল কনস্পিরেসি। কারণ ওইটার মধ্যে কিন্তু এটাতে কিন্তু পাবলিক রেসপন্স করার সম্ভব ছিল। এবং খেয়াল করে দেখেন যে তাজউদ্দিন সাহেবের ছেলেমেয়েরা যেরকম করে বক্তৃতা করছে, এটা তো হার্ট ক্যাচিং টাইপের বক্তৃতা একটা। এবং যেরকম করে বলছে ওই জায়গা থেকে কিছু হয়েছে, আমি খোঁজ করবার চেষ্টা করেছি, যদিও ওরকম করে আমি ইনক্লুড করি, সেটা খারাপ দেখা যায়, কিন্তু আমি দেখেছি এরকম নয় এখন পর্যন্ত। ইন্ডিয়াদের কোনো পরিকল্পনা থাকলে আপনার বক্তব্যের পরে মনে হয় এটা নাই হয়ে গেল মান্না ভাই, কারণ আপনি এটা সামনে নিয়ে আসছেন, এটা তার মনে থাকবে। আপনি একটু ব্যারিস্টার ফারহানার কাছে জানতে চাই, ব্যারিস্টার ফারহানা, এইটা মানে আপনার কাছে কি মনে হয়? মানে ভারতে উনি আছেন, ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যে কোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন, আপনার এরকম মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে? মানে এটা খুবই অস্বাভাবিক, এটা হবার কোনো সুযোগ নেই। ভারতও এটা খুব ভালোই বোঝে। কিন্তু ভারতের যে বিষয়টার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে। এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি, কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি, সেটাও শেখ হাসিনা দিয়েছে। শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে, কিংবা আশ্রয় না দিত, সেই 5ই অগস্টের কথা আমি বলছি, তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোন সরকার প্রধান করবে না ভবিষ্যতে। এখানে খালি দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যা দিয়েছি তারা কখনো ভুলতে পারবেন না। ইউনূস সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বললেন। আর বলেছেন যে কর্মচারীর মতো আচরণ, কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না, এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা যদি একটু বলেন দুই কথায়। আচ্ছা, আমি ইউনূস সরকারের ভিতরের কেউ না, আমি জানি না ইউনূস সরকার কি করেছে, তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে 15 বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি। আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে, আমাদের খাদ্যমন্ত্রী কিংবা আমাদের কৃষিমন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ, কারণ আমাদের লোকেরা গরু চোরাচালানের সঙ্গে যুক্ত, সো এই জন্য তারা গুলি খেয়ে মরে, এটা ঠিকই আছে, এটা ভারতের কোনো সমস্যা না।
আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না, যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার শোতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ট্রিটি তারা করতে পারে, রাজ্যের অনুমোদন লাগে না। কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যিই তো ভারতের কি করবে, মমতাই তো দিচ্ছে না, পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না, উল্টো আমরা দেখছি ফেনী নদীর পানি তারা দিয়েছে। মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম। এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে। এবং দেখুন প্রণয় বর্মাকে ডেকে আনা, তলব করা, মানে সাদা বাংলায় তলব করা, এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই। এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল, নো। কিন্তু আমার তো একটা সত্তা আছে, স্বাধীন সত্তা, সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া কিছু সম্মান আছে, তাই না? সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই, সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই, এইটুকুই। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নতজানু সরকার ভবিষ্যতে আর আসবে কিনা, এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম। এদেশের মানুষ যেমন মনে করে এমপি আছে প্রজার মতন, এই জন্য তারা ট্যাক্স দিতে চায় না। খেয়াল করবেন এদেশে কিন্তু কর জিডিপির অনুপাত সবচেয়ে নিচে, কারণ সে মনে করে ট্যাক্স দিয়ে আমার লাভ, ওই টাকাটাই গচ্ছা, আমি তো কোনো সেবা পাবো না। আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের পা ধরতে হবে, সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এমপি সাহেবের পিএস এর পা ধরতে হবে। এই কারণে কি হয়, আমরা সিস্টেমকে ভোট দেই। আমাকে একটু সময় দেন খালেদ ভাই, আপনারা সময় নাই, তাহলে আপনি 30 সেকেন্ডে শেষ করেন, আর সময় নাই আমাদের, আমরা পারে গেছি। জি, আমরা সিস্টেমকে ভোট দেই। হ্যাঁ, যে কারণে মান্না ভাই বলছিল যে উনি একা দাঁড়িয়েছেন, ওনার দলটা দাঁড়াতে পারছে না, কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না, মানে এই দল তো পার্ট অফ দ্য সিস্টেম হবে না। পার্ট অফ দ্য সিস্টেম যদি না হয়, তাহলে তার ঘরের টিনের চালের জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না, তার ওএমএস এর কার্ডটা হবে না, তার বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না। এই সব কারণে না মানুষ আসলে একটা মানে এক্সিস্টিং সিস্টেমের সাথে নিজেকে কোনোভাবে অ্যাকোমোডেট করতে থাকে। এই কারণে আমি 70, 50 বা 15 বছরের কথা বলছি। মানুষের ভেতরে সেই নাগরিক হয়ে ওঠা, রাষ্ট্রের অংশীদারত্ব দাবি করা এবং রাষ্ট্রের মঙ্গলে যে দিন শেষে তার বা তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হয়, এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয়, এবং এই প্রক্রিয়াটা সময় লাগবে খালেদ ভাই। এইটা আসলে খুবই সারফেস লেভেলে আছে। বেশা ফারহানা, আপনাকে ধন্যবাদ। আমি জাস্ট 30 সেকেন্ড নেব মান্না ভাই। সেটা হচ্ছে যে আজকে ব্যারিস্টার রুমিন ফারহানা কপালে টিপ দিয়ে এসছেন, তো আপনি আমাদের টেকনিক্যাল অসুবিধার জন্য আপনি দেখতে পাচ্ছেন না। অনেকেই মনে করছে যে এই টিপটাও পলিটিক্যাল, আমরা কি একটু পলিটিক্যাল স্টেটমেন্ট বাই বেশা ফারহানা, আপনি কি এটা নিয়ে 10 সেকেন্ড বলবেন কিনা? আমরা এটা শেষ করে দিচ্ছি। না বেশা ফারহানা, আপনি শেষে বলেন। মান্না ভাই, আপনি কি এটা নিয়ে কিছু বলবেন? যে ইভেন্ট টিপ দেখো, আসলে টিপ দেখো পলিটিক্যাল স্টেটমেন্ট মনে হচ্ছে। কেমনে বলবো, আমি তো ওকে দেখতেই পাচ্ছি না, কেমন লাগছে দেখতে, আগে সেটা বলতাম। তারপরে কি হিন্দু হিন্দু লাগে নাকি এখন মুসলমানই লাগে, ওকে কি সেকুলার লাগে না কি লাগে, কিছুই না দেখে বলবো। কারণ কিন্তু আমি মনে করি টিপ পড়ার মধ্যে হিন্দু মুসলমানের কোনো বিষয় নেই। ওকে, বেশা ফারহানা, আপনি যদি দুইটা বাক্য বলেন যে এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট কিনা। আমি যেই পরিবারে বেড়ে উঠেছি, যেই পরিবেশে বেড়ে উঠেছি, সেখানে 5 ওয়াক্ত নামাজও যেমন চলে, সেখানে রবীন্দ্রসঙ্গীত হয়, গানও হয়, কবিতাও আবৃত্তি হয়। এবং আমি সবসময় টিপ পড়ি, হয়তো টিপের সাইজটা ছোট ছিল, হ্যাঁ এখন আমি বড় টিপ লাগিয়েছি। এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোনো বিষয় ভাবতে পারেন, তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে কারো লেবাস দেখে, কারো পোশাক দেখে আরেকজনের প্রশ্ন তুলবার কোনো অধিকার থাকবে আমি বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত আমি আপনার ক্ষতির কারণ না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি কি সাজলাম, আপনার ভালো না লাগে আপনি চ্যানেল চেঞ্জ করবেন, কিন্তু সেটা নিয়ে সমালোচনা করা এবং সেটার কনক্লুশনে পৌঁছে যাওয়া, এটা খুবই হাস্যকর।